হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদেরকে কোষ বিভাজন, তোমাদের তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের কুইক শর্ট ক্লাসে অনেক অনেক স্বাগতম। সো এটা আমাদের এসএসসি 26 এবং 27 উভয়ের জন্যই এই ক্লাসটি নেওয়া। সো তোমাদের এসএসসি বায়োবস সিরিজ, এখানে আমরা সবগুলো চ্যাপ্টার খুব কম সময়ে কুইক শেষ করার চেষ্টা করব। আর তোমাদের প্রি টেস্ট পরীক্ষায় বায়োলজির কি কি চ্যাপ্টার আছে এটা কমেন্টে জানাই দিও। সো আমি ওই ধারাবাহিকভাবে তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। দেখো, কোষ বিভাজন ও তার প্রকারভেদ আমাদের প্রথম টপিক। এখান থেকে জাস্ট এমসিকিউর জন্য আসে। আমি তোমাদের যে লাইনগুলো হাইলাইট করে দিচ্ছি, তোমরা শুধু এই লাইনগুলো পড়ো, ইনশাল্লাহ এর বাইরে লাগবে না। দেখো, প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। কি বলছি ভাইয়া? প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। প্রতিটি জীবদেহ কোষ দিয়ে তৈরি। একটিমাত্র কোষ দিয়ে একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। এই লাইনটা তোমরা তোমাদের বইয়ে হাইলাইট করো, যে একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোনো কোনো জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী জীব। কি বলছি ভাইয়া? কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় আমাদের এককোষী জীব। কোনো কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে এককোষী জীব বলে। এক্সাম্পল অনেক ইম্পর্টেন্ট, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা। জাস্ট এই দুটো মনে রাখো, ব্যাকটেরিয়া, অ্যামিবা। প্লাজমোডিয়াম মনে রাখতে হবে না। কি বলছে? একটিমাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয়। কোনো কোনো জীবদেহ মাত্র একটি কোষ দিয়ে গঠিত, তাদের বলা হয় এককোষী জীব। যেমন কি? ব্যাকটেরিয়া এবং অ্যামিবা। তোমরা তোমাদের বই খাতে নাও এবং বই নিয়ে আমি যা দাগাচ্ছি তোমাদের বইয়ে তোমরা হাইলাইট করে ফেলো অথবা কলম দিয়ে দাগ দিয়ে ফেলো, পড়তে তোমাদের ইজি হবে। এখন চলো নেক্সট কি বলছে। আবার ব্যাকটেরিয়া, অ্যামিবা। চলো, এককোষী জীব জীব বিভাজনের মাধ্যমেই একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন করে। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় আমাদের বহুকোষী। অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় বহুকোষী জীব বা বহুকোষী জীব। যেমন মানুষ, বটগাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত। দ্যাটস ইট। এখান থেকে এগুলো মনে রাখলে হবে। কোটি কোটি কোষ দিয়ে গঠিত। এখন তো কি বলছে? দেখো, কোষ বিভাজনের মাধ্যমেই পুং এবং স্ত্রী গ্রামের সৃষ্টি হয়ে নতুন নতুন প্রজন্মের জন্ম হয়। কি বলছে? কোষ বিভাজনের মাধ্যমেই পুং এবং স্ত্রী গ্রামের সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের জন্ম হয়। জীবের বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। জীবদেহে দুইটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। জাস্ট এখান থেকে এই লাইনগুলো পড়ো, এই দাগানো লাইনগুলো পড়ো, ইনশাল্লাহ তোমাদের আর কিছু লাগবে না। আবার আমি সামারি করি। মানুষের জীবনটা একটিমাত্র কোষ দিয়ে শুরু হয়। কোনো কোনো জীবদেহে একটিমাত্র কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় এককোষী জীব। ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম মনে রাখতে পারো। আবার অনেক জীব একাধিক কোষ দিয়ে গঠিত, এদের বলা হয় বহুকোষী জীব। মানুষ, বটগাছ, তিমি মাছ ইত্যাদি। তো ওদের আমাদের এমসিকিউ আসবে যে কোনটি বহুকোষী জীব। তোমরা মানুষ পারো, তিমি মাছ পারো, কিন্তু বটগাছ তোমরা জানো না। তো কত থাকবে বটগাছ, তোমরা বটগাছ দিবা না। সো বার্গদিকে রাখো বটগাছ। কোষ বিভাজনের মাধ্যমে পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়, নতুন প্রজন্মের সৃষ্টি হয়। দ্যাটস ইট। জীবদের দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। চলো দেখো, মাইটোসিস আমার সামনে কি আসছে ভাইয়া? মাইটোসিস। দেখো, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি দেখো, প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, আর ক্রোমোজোমও আমাদের একবারই বিভাজিত হয়। মনে রাখবা, মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবার, সব একবার।
মাইটোসিস সব একবার। দেখো তাই মাইটোসিস কোষ বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ পরিমাণ সমান থাকে। তোমাদের খতে একবার প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কেন সমান থাকে? বলবা যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং সাইটোপ্লাজম বিভাজন হয় একবার, যার কারণে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। জাস্ট জাস্ট এখান থেকে এমসিকিউ আসে, তোমাদের খতে প্রশ্ন আসে। দেখো মাতৃকোষের ডিএনএ এর প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়, মানে মাতৃকোষের ডিএনএ এর মতো হুবহু অপত্য কোষে ডিএনএ পাওয়া যায়। এর জন্য একে কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়। খুব ইম্পর্টেন্ট, 5 স্টার 5 স্টার এই কথা। কি বলছে ভাইয়া? এখানে বলছে যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের মতো সমান থাকে, প্লাস আবার মাতৃকোষের ডিএনএ এর মতো হুবহু অপত্য কোষে ডিএনএ পাওয়া যায়। এজন্য মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়। সমীকরণিক বিভাজন বলা হয়। দেখো এই বিভাজন প্রকৃত মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা এটা মানে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। বিভাজনের ফলে কোষ সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হয়। খুব ইম্পর্টেন্ট। প্রাণীর দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর ওজন ও জননের সময়ও কি এ ধরনের বিভাজন হয়ে থাকে। জাস্ট এখানে খুব ইম্পর্টেন্ট লাইন এগুলা। তো একবার আমি তোমাদের সামারি করে দিই। আমি আরেকবার সামারি করে দিই। দেখো এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত এবং সুকেন্দ্রিক কোষ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। এ প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার, সাইটোপ্লাজমে একবার। এর জন্য মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে ভাইয়া? সমান থাকে। মাতৃকোষের ডিএনএ প্রায় হুবহু অপত্য কোষে পাওয়া যায়, এজন্য একে সমীকরণিক বিভাজনও বলে। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে এটি হয়ে থাকে। প্রাণী দেহকোষে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ যেমন ভাজক টিস্যু, উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ওজন ও জননের সময়ও এ ধরনের বিভাজন হয়ে থাকে। এখান থেকে অনেক এমসিকিউ আসে। জাস্ট এই লাইনগুলো পড়ো, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো মাইটোসিসের পর্যায়সমূহ খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, আমরা ঢুকে গেলাম। তো তোমাদের এখান থেকে সিকিউ আসে। দেখো মাইটোসিসের পর্যায়সমূহ। মাইটোসিস কোষ বিভাজন একটি অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। এটা মনে রাখো, মাইটোসিস কোষ বিভাজন একটি কি ভাইয়া? ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে। পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। এটা কিন্তু এক্সাম্পল আসে। মাইটোসিস বিভাজনের প্রক্রিয়ায় প্রথমে কিসের বিভাজন হয়? ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়। আবার এটা তোমাদের কত আসে যে ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে আমাদের কি বলো? নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন। দেখো বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। এই অবস্থাকে ইন্টারফেস পর্যায় বলে। কি বলছো ভাইয়া? কোষ বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, মানে ওয়ার্ম আপ কাজ থাকে, এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস পর্যায়। 5টি পর্যায়ে ভাগ করা যায়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনোফেজ, টেলোফেজ। চলো এই তো প্রোফেজ কি আসছে আমাদের সামনে? এসে ভাইয়া প্রোফেজ। আমি যা দাগাবো তাই শুধু পড়বা। ছোট বেশি দাগানো কি আছে, সবই পড়বা। তো দেখি কি কিছু কমানো যায় কিনা। প্রোফেজ এটি মাইটোসিসের প্রথম পর্যায়। খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল আসবে যে মাইটোসিসের প্রথম পর্যায় কোনটি? প্রোফেজ।
এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস কি হবে, আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেয়ে থাকে। জাস্ট নিউক্লিয়াস আকারে বড় হয়, এটা মনে রাখো। ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। কি বলছি ভাইয়া? প্রোফেজ মাইটোসিসের প্রথম পর্যায়, এরপর যে নিউক্লিয়াস আকারে বড় হয় ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। দেখো এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। কি বলছে ভাইয়া? এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বী দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। দ্যাটস ইট, শেষ। দেখছো ভাইয়া? হুম, চলো এই চিত্রটা প্রয়োজন নেই, দাঁড়াও 1 মিনিট। চিত্রটা তো আমাদের প্রয়োজন নাই। চলবে। কি বলছে, সামারি করে দিই তোমাদের। এটি মাইটোসিসের প্রথম পর্যায়। এ পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। এমসিকিউ আসে, প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলোর সংখ্যা কেন গণনা করা যায় না? আনসার হচ্ছে, ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকার কারণে এদের সংখ্যা সাধারণত কি ভাইয়া গণনা করা যায় না। চলো, আমাদের প্রোফেজের চিত্রটা হয়ে গেল। এটা তোমাদের প্রোফেজ চিত্র। চলো দেখো, প্রোমেটাফেজ কি আসে ভাই? আমাদের প্রোমেটাফেজ খুব ইম্পর্টেন্ট। দেখো প্রোমেটাফেজের চিত্র দেখো। দেখো প্রোফেজের চিত্র ইম্পর্টেন্ট না, প্রোমেটাফেজের চিত্র খুব ইম্পর্টেন্ট। চিত্রটা ভিভিআই চিত্র আঁকা শিখতে হবে। দেখো মেরু, দেখো স্পিন্ডল যন্ত্র, ক্রোমোজোম এগুলো ক্রোমোজোম, লুপ্তপ্রায় নিউক্লিয়াস, গুলটা লুপ্তপ্রায় নিউক্লিয়াস আর লুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন। চিত্র তোমাদের দেখে নিও। আমি চিত্রের উপর তোমাদের আলাদা ক্লাস দিব, কিভাবে আঁকতে হবে, কি করতে হবে না করতে হবে। চলো এখন আমরা একটু রিডিং করে দেখে নিই কি কি বলা যেতে পারে। দেখো প্রোমেটাফেজ এ পর্যায়ে দেখো এই পর্যায়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কোন পর্যায়ে ভাইয়া? প্রোমেটাফেজ পর্যায়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ইকুয়েটর মনে রেখো, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। কি বলছি? স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। দেখো এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে বলা হয় কি ভাইয়া? আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। আকর্ষণ তন্তু তোমাদের থাকবে না, তোমাদের অপশনে থাকবে ট্র্যাকশন ফাইবার। সো ট্র্যাকশন ফাইবারটা কাইন্ডলি সবাই একটু মনে রেখো। ট্র্যাকশন ফাইবার ইয়েস। কি বলছি ভাই তোমাদের? এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলিকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ক্রোমোজোমগুলো তারপর ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। ক্রোমোজোমের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসে বিলুপ্ত ঘটতে থাকে। প্রোমেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটতে শুরু হয়। দেখো প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুইটি চারিদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে বলা হয় এস্টার রশ্মি। একে বলা হয় কি ভাইয়া? এস্টার রে বা এস্টার রশ্মি। দ্যাটস ইট। কি বলছি ভাইয়া? সামারি করে দেই। এ পর্যায়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল।
এ পর্যায়ে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার স্পিন্ডল কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। তন্তুগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। মনে রাখার প্রয়োজন নাই, ট্রাকশন ফাইবার। ক্রোমোজোমে ক্রোমোজোমগুলো এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে, যার ফলে নিউক্লিয় মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্ত হতে শুরু হয়। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্রটি ছাড়াও পূর্বে যেই সেন্ট্রিওল বিভক্ত হয় প্রোফেজ ধাপে, সেগুলো দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটি চারিদিক থেকে কিছু রশ্মি মানে বের হয়। এগুলো হচ্ছে অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। অ্যাস্টার রে কি? এটা অ্যাস্টার রে সংজ্ঞাটা আমাদের কতে আসে? অ্যাস্টার রে সংজ্ঞাটা কতে আসে? এনাফেস, 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 এনাফেস 5 স্টার, 10 স্টার। খুব ইম্পর্টেন্ট, আসে এনাফেস, এনাফেস প্রচুর আসে। গাইড খুললে দেখবো তোমাদের এনাফেসে ভরা একদম। দেখো, এ পর্যায়ে প্রতিটি ক্রোমোক্রোমাটিডকে আপত্য ক্রোমোজোম বলে। কি বলছে ভাই? এ পর্যায়ে প্রতিটি ক্রোমোক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম, এ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। এনাফেস ধাপে প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। খুব ইম্পর্টেন্ট। দেখো, এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে, এতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। আচ্ছা, এটা মনে রাখতে হবে না, শুধু লাইন বাড়িয়ে লাভ নাই। কি বলছি? এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর মেরুর দিকে সরে যেতে থাকে। ক্রোমোজোমগুলো অর্ধেক থাকে এক মেরুর দিকে, বাকি অর্ধেক থাকে কি ভাইয়া? অন্য মেরুর দিকে। দেখো, সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো VLJI আকার ধারণ করে। কেমন আকার ধারণ করে? VLJI। ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, এল কে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং আই কে বলা হয় টেলোসেন্ট্রিক। খুব ইম্পর্টেন্ট। শেষ চলবে, এখানে এগুলি বলে হবে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি অর্থাৎ মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিকের আকার ধারণ করে। দ্যাটস ইট। টেলোফেজ, টেলোফেজ লেস ইম্পর্টেন্ট। তো আমরা এটা জাস্ট কয়েকটা লাইন পড়বো, বেশি কিছু না। টেলোফেজ লেস ইম্পর্টেন্ট, জাস্ট কয়েকটা লাইন পড়বো। দেখো, টেলোফেজ মাইটোসিসের শেষ পর্যায়ে, এটা মনে রাখবো শুধু। টেলোফেজ মাইটোসিসের শেষ পর্যায়ে, এটা মনে রাখবো। এ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে এবং সরু ও লম্বা আকার ধারণ করে। দ্যাটস ইট। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। কি বলছি ভাই? টেলোফেজে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, ফলে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। শেষ। আর কিছু রাখবেন না, এগুলো মনে রাখলে হবে। কি বলছি? টেলোফেজ মাইটোসিসের শেষ পর্যায়ে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটতে থাকে, সরু ও লম্বা আকার ধারণ করে। তারপর নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এবং পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, যার ফলে দুটি মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। দ্যাটস ইট। আমাদের পর্যায়সমূহ ডান, পর্যায়সমূহ ডান। আশা সবাই বুঝতে পারছো, পর্যায়সমূহ আমাদের ডান। এখন পড়বো আমরা মায়োসিস। কি বলছি ভাইয়া? মায়োসিস। আচ্ছা, আমাদের পর্যায় ডান। দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। আচ্ছা, প্রোফেজ, প্রোমেটাফেজ, কিছু কি বাদ গেছে? না। চলো এখন দেখি আমরা মায়োসিস। মায়োসিস, মায়োসিস খুব ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো, মেয়োসিস বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। নিউক্লিয়াস কয়বার? দুইবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। যার চূড়ান্ত ফল হচ্ছে মায়োসিস বিভাজনে
একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলো প্রতিটি মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, যার ফলে মেয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মেয়োসিস কোষ বিভাজনে আহ, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াসের ক্রোমোজোম পরিমাণ অর্ধেক হয়ে যায়। মূল হচ্ছে মেয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটি মাতৃকোষে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, যার ফলে মেয়োসিসের আরেক নাম হচ্ছে কি ভাইয়া? হ্রাসমূলক বিভাজন। দেখো, আশা করি তোমাদের সব ক্লিয়ার। এখন আমাদের আসছে কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টির একটি প্রক্রিয়া। তোমাদের এই প্রক্রিয়াটা আমি চিত্রকে একটু তোমাদের মানে এই প্রক্রিয়াটা বুঝাই দিই। তোমাদের খতে এই প্রশ্ন এটা আসে, খতে এটা আসে। দেখো, 2n সংখ্যক ডিপ্লয়েড, এরা দুইজনেই ভাইয়া কি মায়োসিস প্রক্রিয়ায় কি হয়ে যায়? ওরা মেয়োসিস প্রক্রিয়ায় n সংখ্যক হ্যাপ্লয়েড হয়ে যায়। মেয়োসিস ওরা n সংখ্যক হ্যাপ্লয়েড হয়ে যায়। হ্যাপ্লয়েড একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। একটা কি ভাইয়া? শুক্রাণু আর একটা ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু। এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে 2n সংখ্যক কি জাইগোট। এটাই হচ্ছে আমাদের কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়া। তোমাদের খতে আসলে এই চিত্র তোমাদের রাখতে হবে। তোমাদের যদি আসে যে কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো, কিছু ব্যাখ্যা করতে হবে, পাশাপাশি এই চিত্র তোমাদের রাখতে হবে। তোমাদের কি ভাইয়া? মাস্ট আঁকতে হবে। তোমাদের চিত্রটা মাস্ট আঁকতে হবে। চলো আমি একবার হাত দেখাই দিয়েছি, তোমরাও প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবে। দেখো, হ্যাপ্লয়েড এবং কি ভাইয়া? ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড। 2n কে বলা হয় ডিপ্লয়েড এবং n গুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। 2n সংখ্যক ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ডিপ্লয়েড, n সংখ্যক ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় হ্যাপ্লয়েড। ডিম্বাণু শুক্রাণু মিলে তৈরি হয় জাইগোট। চলো, এখন তোমাদের সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মায়োসিসের গুরুত্ব। ঘতে আসে কি আসে ভাইয়া? মায়োসিসের গুরুত্ব তোমাদের ঘতে আসে। তারপর মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব ঘতে আসে। তারপর মাইটোসিস এবং মায়োসিসের পার্থক্য ঘতে আসে। চলো এগুলো দেখি আমরা। ঘর জন্য ঘতে আসে এবং ঘতে আসে। দেখো, মিয়োসিসের গুরুত্ব টাইপার খুব ছোট করে লিখেছে, সমস্যা নাই। চলো দেখি মায়োসিসের গুরুত্ব। ক্রোমোজোম সংখ্যা হ্রাস। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রতিটি গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কি হ্রাস পেয়ে হ্যাপ্লয়েড n হয়, যা জনন কোষ তৈরিতে সাহায্য করে। মুখস্থ করবা, টানা মুখস্থ, কোনো দাগ নাই, মানে কোনো হাইলাইট করা নাই, যা অবশ্যই সব মুখস্থ করবা। টিএম ঠান্ডা মুখস্থ। তো জিন হবে, সরি একটু টাইপারে মিস্টেক লেখা বলেছে, জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন। মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয়, দ্যাট মিন্স ক্রসিং ওভার, যার ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং প্রকরণ তৈরি হয়। ক্রসিং ওভার তোমাদের সিলেবাসে নাই, তোমরা ইন্টারে উঠলে পড়বা। জাস্ট মনে রাখো যে মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয়, দ্যাট মিন্স ক্রসিং ওভার হয়, যার ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় এবং প্রকরণ তৈরি হয়। প্রজাতির ধারা বজায় রাখা। মায়োসিস এর মাধ্যমে সৃষ্ট হ্যাপ্লয়েড গ্যামেট শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কিভাবে ডিপ্লয়েড বা জাইগোট তৈরি করে, যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা স্থির রাখতে সাহায্য করে। তারপর দেখো কি বলছে, মায়োসিস হলো এমন একটি প্রক্রিয়া। মায়োসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রজাতির মধ্যে বিভিন্নতা বজায় রাখতে সাহায্য করে। মায়োসিস এমন একটি প্রক্রিয়া যা প্রজাতির মধ্যে বিভিন্নতা বজায় রাখতে সাহায্য করে, এমনকি এটি বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রাকৃতিক নির্বাচনকে সমর্থন করে। তোমাদের যদি ঘতে মায়োসিসের গুরুত্ব আসলে আমি যা লিখলাম এগুলি লিখবা। আমি যে লিখছি হুবহু এভাবে লিখবা, তোমরা ফুল মার্ক পাবা ইনশাল্লাহ। কি বলছে? মায়োসিস এমন একটি প্রক্রিয়া যা প্রজাতির মধ্যে বিভিন্নতা বজায় রাখতে সাহায্য করে এবং এটি বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে মায়োসিস কোষ বিভাজন না হলে কি হয়? দেখো, মায়োসিস কোষ বিভাজন না হলে জনন কোষ তৈরি হতো না,
যা জনগণনের জন্য অপরিহার্য। আর ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেত, যা জীবের জন্য ক্ষতিকর হতে পারত। আর জিনগত পরিবর্তন বা প্রকরণ সৃষ্টি হতো না, যা বিবর্ধনকে বাধা দিত। এগুলো হচ্ছে মায়োসিসের গুরুত্ব। আরেকবার আমি সামারি করে দিই তোমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে মায়োসিস বিভাজনের মাধ্যমে প্রতিটি গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে কি হয়, প্রতিটি গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে হ্যাপ্লয়েড হয়, যা জনন কোষ তৈরিতে কি করে, সহায়তা করে। মায়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় বা ক্রসিং ওভার ঘটে। দ্যাটস ইট। ফলে নতুন বৈশিষ্ট্য এবং প্রকরণ তৈরি হয়। প্রতিটি ক্রোমোজোম মায়োসিসের মাধ্যমে সৃষ্ট হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা স্থির রাখতে সাহায্য করে। মায়োসিস এমন একটি প্রক্রিয়া যা প্রজাতির মধ্যে বিভিন্নতা বজায় রাখতে সাহায্য করে। এটি বিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর মায়োসিস না থাকলে কি হতো না, জননকোষ তৈরি হতো না, ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেত, যা জীবের জন্য ক্ষতিকর, এবং জিনগত পরিবর্তন বা প্রকরণ সৃষ্টি হতো না, যা বিবর্তনকে বাধা দিত। দ্যাটস ইট। চলো আমরা নেক্সট টপিকে যাই। মাইটোসিসের গুরুত্ব। আর এবার টাইপার পুরো একই দিচ্ছে, একদম ছোট করে লেখছে। চলো জুম করে পড়ি, সমস্যা নাই। কি বলছে ভাইয়া? মাইটোসিসের গুরুত্ব ঘতে আসবে, এগুলো আসে। মাইটোসিসের গুরুত্ব কি কি করা যায়। হুম, আশা করি তোমাদের দেখতেছো একটু লেখা গেলো একটু ছোট হয়ে গেছে। যে টাইপ করে ও একটু ছোট করে লেখছে কি, তাই সমস্যা নাই। চলো পড়ি আমরা। দেখো, দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের সময় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এতে জীবদেহ গঠিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। কি বলছি? মাইটোসিস কোষ বিভাজনের সময় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, এতে জীবদেহ গঠিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি। স্পারমাটোসিস এবং ওজেনেসিস প্রক্রিয়ায় মাইটোসিসের মাধ্যমে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ মাইটোসিস বিভাজন দ্বারা বংশবৃদ্ধি করে। দ্যাটস ইট। ক্রোমোজোম মাইটোসিস বিভাজন না হলে জীবের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হবে না, এতে জীবদেহে মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকবে না। তারপর কি বলছে? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ভারসাম্য রক্ষা। মাইটোসিস প্রক্রিয়ায় জীবদেহের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভিতর মাইটোসিস প্রক্রিয়ায় জীবদেহের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের বিভাজন একবার হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে ভাইয়া? সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসে বলে কেরিওকাইনেসিস। একবার হয়, যার ফলে সমতা বজায় থাকে। তারপর অঙ্গজনন। মাইটোসিস বিভাজনের মাধ্যমে কাটিং, লেয়ারিং এবং গ্রাফটিং বিভিন্ন অঙ্গজননের মূল উৎপন্ন হয়। এটা পড়তে হবে না, এটা পড়ার প্রয়োজন নেই। কি বলছি ভাই? এটা পড়ার প্রয়োজন নেই, অঙ্গজনন পড়ার প্রয়োজন নেই। এটা পড়ার প্রয়োজন নাই। চলো, ক্ষত স্থান পূরণ। জীবদের কোথাও ক্ষত সৃষ্টি হলে মাইটোসিস এর মাধ্যমে তা পূরণ হয়, কিন্তু মাইটোসিস না ঘটলে উহা কখনো পূরণ হবে না। পুনরুৎপাদন। জীবদেহে বিদ্যমান কোনো কোষের আয়ুকাল সীমিত। এসব কোষ নষ্ট হয়ে যাওয়ার পর মাইটোসিস প্রক্রিয়ায় বারবার উৎপন্ন হয়। নির্দিষ্ট আকার আয়তন। মাইটোসিস কোষ বিভাজন দ্বারা জীবদের আকার এবং আয়তন সুনির্দিষ্ট হয়। তারপর জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জননাঙ্গ সৃষ্টি হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয়। তারপর গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। জাস্ট এই 10টা টপিক তোমরা 10টার মধ্যে আমি বলবো অন্তত 6 থেকে 7টা টপিক তোমরা 6 থেকে 7টা তো আমাদের পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে, তাহলে তোমরা ফুল মার্ক পাবা। আর এভাবে পয়েন্ট আকারে লিখে দিলে তোমাদেরকে 4-এ 4ই দিবে। চলো নেক্সট টপিকে যাই। আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, মাইটোসিস এবং মায়োসিসের মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিউ আসবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে। পার্থক্যের বিষয় লিখবা। মায়োসিস মাইটোসিস প্রক্রিয়ায় জীবের মাইটোসিসের সংগঠন স্থান হচ্ছে জীবের কোথায় ভাইয়া? জীবের দেহ কোষে সংগঠিত হয়, ফলে দেহের বৃদ্ধি ঘটে। আর মায়োসিস জীবের জনন মাতৃকোষে সংগঠিত হয়, ফলে কি ভাইয়া? গেমিট তৈরি হয়। অপত্য কোষের সংখ্যা। মাতৃকোষটি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে এবং মায়োসিস প্রক্রিয়ায় মাতৃকোষটি বিভাজিত হয়ে কি 4টি অপত্য কোষের সৃষ্টি হয়।
চারটি অপত্য কোষের সৃষ্টি হয়, চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এ বিভাজন মাইটোসিস বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় আর মায়োসিসে অর্ধেক হয়, যার ফলে মায়োসিসকে বলা হয় রাসমৌলিক বিভাজন আর মাইটোসিসকে বলা হয় সমীকরণীয় বিভাজন। তারপর দেখো ইন্টারফেস, হ্যাঁ মাইটোসিসের পূর্বের ইন্টারফেস পর্যায়টি সবচেয়ে দীর্ঘস্থায়ী আর মায়োসিসের পূর্বের ইন্টারফেস পর্বটি সবচেয়ে ক্ষণস্থায়ী। সিনাপসিস ও ভাইভ্যালেন্ট তোমাদের চারটা, তোমাদের সিনাপসিস ভাইভ্যালেন্ট তোমাদের বইয়ে নাই। সো এগুলা যদি বলতে পারো শুধু একটাই মনে রাখো যে মাইটোসিস কোষ বিভাজনে সিনাপসিস ঘটে না, কিন্তু মায়োসিসে কি ভাইয়া সিনাপসিস ঘটে। তো পার্থক্য আসলে তোমাদের এই পাঁচটা পার্থক্য রেখে দিয়ে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। এই পাঁচটা পার্থক্য লিখতে হবে, পাঁচটা পার্থক্য মুখস্থ, শুধু মুখস্থ, জাস্ট এগুলো লিখলে তোমাদের ইনশাল্লাহ ভালো মার্ক তোমাদের পরীক্ষা এসে পড়বে। দ্যাটস ইট। সো ক্লাস এখানে শেষ। ক্লাস মেবি 30 থেকে 40 মিনিট 30 মিনিট হবে ম্যাক্স। দেখো আমরা কি কি পড়েছি। কোষ বিভাজন, তার প্রকারভেদ পড়লাম, তারপর মাইটোসিস পড়লাম, বিভিন্ন পর্যায় সমূহ পড়লাম। দেখো দাগে দাগে পড়ছি, দাগানো লাইনগুলো পড়লেই হবে। অ্যানাফেজ পড়লাম, টেলোফেজ পড়লাম, তারপর মায়োসিস সম্পর্কে বিস্তারিত জানলাম, তারপর মায়োসিসের মাধ্যমে কিভাবে জাইগোট সৃষ্টি হয় তা চিত্রসহ দেখলাম। তারপর মায়োসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, এগুলো পড়লে তোমাদের সিকিউ এমসিকিউ একদম 100%, তোমাদের সিকিউ এমসিকিউ একদম 100% কভার হয়ে যাবে। বুঝছি ভাইয়া, সিকিউ এমসিকিউ সব কভার হবে ইনশাল্লাহ, সব কভার হবে। আর প্রি টেস্ট পরীক্ষায় এই চ্যাপ্টারটা আছে, তোমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারে কখনো আর আটকাবে না। চলো ক্লাসটি শেষ করে দিই। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য, ধন্যবাদ। যারা আমার পেজে নতুন, আমার পেজে একটি ফলো করে দিও, আর ক্লাস তোমাদের বন্ধুদের সঙ্গে কি করবে ভাইয়া শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম, বাই।